মধ্যরাত্রে গভীর জঙ্গলে কে আসে? কোনো কুকুর নাকি মেয়ে মানুষ? শুনুন আমাদের আসরে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বোমাই বুরুর জঙ্গলে। জঙ্গলের বিভিন্ন অংশ সার্ভে হচ্ছিল। কাছারি থেকে 3 ক্রোশ দূরে বোমাইবুরুর জঙ্গলে আমাদের এক আমিন রামচন্দ্র সিং এই উপলক্ষে কিছুদিন ধরেই আছে। সকালে খবর পাওয়া গেল রামচন্দ্র সিং হঠাৎ আজ দিন 2-3 হলো পাগল হয়ে গেছে। হ্যাঁ, শুনে তখনই লোকজন নিয়ে সেখানে গিয়ে পৌঁছলাম। বোমাইবুরুর জঙ্গল খুব একটা নিবিড় নয়, খুব ফাঁকা, উঁচু নিচু প্রান্তরের মাঝে মাঝে বড় বড় গাছ, ডাল থেকে সরু দড়ির মতো লতা ঝুলছে, যেন জাহাজের উঁচু মাস্তুলের সঙ্গে দড়াদড়ি বাঁধা। বোমাইবুরুর জঙ্গল সম্পূর্ণরূপে লোকবসতি শূন্য। গাছপালার নিবিড়তা থেকে দূরে ফাঁকা মাঠের মধ্যে কাশে ছাওয়া ছোট্ট 2খানা কুঁড়ে, একখানা একটু বড়, এইখানাতে রামচন্দ্র আমিন থাকে। পাশের ছোটখানায় তার পেয়াদা আশরাফি টিন্ডেল থাকে। রামচন্দ্র নিজের কাঠের মাচার উপর চোখ বুজে শুয়েছিল। আমাদের দেখেই ধড়মড় করে উঠে বসল। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে রামচন্দ্র, কেমন আছো? রামচন্দ্র হাত জোড় করে নমস্কার করে চুপ করে রইল, কিন্তু আশরাফি টিন্ডেল সে কথার উত্তর দিল, বাবু, একটা বড় আশ্চর্য কথা আপনি শুনলে বিশ্বাস করবেন না। আমি নিজে কাছারিতে গিয়ে খবর দিতাম, কিন্তু আমিন বাবুকে ফেলে যাই কেমন করে। ব্যাপারটা হলো এই, আজ কদিন থেকে আমিনবাবু বলছেন এক কুত্তা, মানে একটা কুকুর, এসে রাত্রে তাকে বড় বিরক্ত করে। আমি শুই এই ছোটো ঘরে, আমিনবাবু শুয়ে থাকেন এখানে। 2-3 দিন এইরকম গেল। রোজই উনি বলেন, আরে কোথা থেকে একটু সাদা কুকুর আসে রোজ রাত্রে। শুনে আমি খুব একটা গা করিনি। আজ 4 দিন আগে উনি অনেক রাতে আমাকে বললেন, আশরাফি, আরে হে আশরাফি, আরে জলদি বেরিয়ে আসো। আরে ও কুকুরটা ফিরবি এসেছে, আমি তার লেজ চেপে রেখেছি। আরে লাঠি সার্কি কুচবি নিয়ে আসো। আমি ঘুম ভেঙে উঠে লাঠি আর আলো নিয়ে ছুটে গিয়ে দেখি। বললে বিশ্বাস করবেন না হুজুর, কিন্তু হুজুরের সামনে মিথ্যে বলবো এমন সাহস আমার নেই। একটি মেয়ে ঘরের ভিতর থেকে বার হয়ে জঙ্গলের দিকে চলে গেল। আমি প্রথমটা থতমত খেয়ে গেলাম। তারপর ঘরের মধ্যে ঢুকে দেখি আমিনবাবু বিছানা হাতড়ে দেশলাই খুঁজছেন। উনি বললেন, কুকুরটা দেখলে? কুকুর কই বাবু, এ তো একটা মেয়ে বার হয়ে গেল। এ উল্লুক, আমার সঙ্গে বেয়াদবি? হ্যাঁ, আরে মেয়ে মানুষ কে আসবে এই জঙ্গলে দুপুর রাতে? আমি কুকুরটা লেজ চেপে ধরেছিলাম, এমনকি তার লম্বা কান ভি আমার গায়ে ঠেকেছে। মাচার নিচে ঢুকে কেউ কেউ করতেছিল। আরে নেশা করেছো নাকি? হ্যাঁ, রিপোর্ট দিব সদরে। পরদিন আমি সজাগ হয়েছিলাম অনেক রাত পর্যন্ত। যেই একটু ঘুমিয়েছি অমনি আমিনবাবু ডাকলেন। আমি তাড়াতাড়ি ছুটে বেরিয়ে আমার ঘরের দোর পর্যন্ত গিয়েছি। এমন সময় দেখি একটা মেয়ে ওর ঘুরের উত্তর দিকের বেড়ার গা বেয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। তখনই হুজুর, তখনই আমি নিজে জঙ্গলের মধ্যে ঢুকলাম। অতটুকু সময়ের মধ্যে লুকোবে কোথায়, যাবেই বা কত দূর? বিশেষ করে আমরা জঙ্গল জরিপ করি, অন্ধি সন্ধি সব আমাদের জানা। কিন্তু কত খুঁজলাম বাবু,
কোথাও তার চিহ্নটি পাওয়া গেল না। শেষে আমার কেমন সন্দেহ হলো। মাটিতে আলো ধরে দেখি কোথাও অন্য পায়ের দাগ নাই, শুধু আমার নিজের নাগরা জুতোর দাগ ছাড়া। আমিন বাবুকে আমি কথা বললাম না আর সেদিন। একা দুটো প্রাণী থাকি এই ভীষণ জঙ্গলের মধ্যে হুজুর, ভয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আর আর বোমায় বুড়োর জঙ্গলে একটু দুর্নামও তো শোনা যায়। ঠাকুরদাদার মুখে শুনেছি বোমায় বুড়ো পাহাড়ের উপর ওই যে বট গাছখানা দেখছেন দূরে, একবার তিনি পূর্ণিয়া থেকে কলাই বিক্রির টাকা নিয়ে জ্যোৎস্না রাতে ঘোড়ায় করে জঙ্গলের পথে ফিরছিলেন। ওই বোতলায় এসে দেখেন একদল অল্প বয়সী সুন্দরী মেয়ে হাত ধরাধরি করে জ্যোৎস্নার মধ্যে নাচছে। এদেশে বলে ওদের ডামা বানু, এক ধরনের জিন পরি। নির্জন জঙ্গলের মধ্যে থাকে, মানুষকে বেঘরে পেলে মেরেও ফেলে। হুজুর, পরদিন রাত্রে আমি নিজে আমিনবাবুর তাঁবুতে শুয়ে জেগে রইলাম সারা রাত জেগে জরিপ ঠাকবন্দির হিসেব কষতে লাগলাম। বোধহয় শেষ রাতের দিকে একটু তন্দ্রা এসে থাকবে, হঠাৎ কাছেই একটা কিসের শব্দ শুনে মুখ তুলে চাইতে দেখি আমিন সাহেব ঘুমুচ্ছেন ওর খাটে, আর খাটের নিচে কি একখানা যেন ঢুকেছে। মাথা নিচু করে খাটের নিচে দেখতে গিয়ে চমকে উঠলাম। আধা আলো আধা অন্ধকারে প্রথমটা মনে হলো একটা মেয়ে যেন গুটি সুটি মেরে খাটের তলায় বসে আছে, আমার দিকে হাসি মুখে চেয়ে আছে। স্পষ্ট দেখলাম হুজুর, আপনার পায়ে হাত দিয়ে বলতে পারি এমনকি তার মাথায় বেশ কালো চুলের গোছা পর্যন্ত স্পষ্ট দেখেছি। লণ্ঠনটা ছিল যেখানটাতে বসে হিসাব করছিলুম, সেখানে ওই হাত 6-7 দূরে। আরো ভালো করে দেখব বলে লণ্ঠনটা যেমনি আনতে গিয়েছি, কি একটা প্রাণী ছুটে খাটের তলায় থেকে বেরিয়ে পালাতে গেল। দূরের কাছে লণ্ঠনের আলোটা বাঁকাভাবে পড়ছিল, সেই আলোতে দেখলাম একটা কুত্তা, একটা বড় কুত্তা, কিন্তু তার আগা গোড়া সাদা হুজুর, কালো চিহ্ন কোথাও তার গায়ে নেই। আমিন বাবু জেগে বললেন, क्या हुआ क्या? ও কুছ নাই, একটা শিয়াল বা কুত্তা ফুত্তা ঘরে ঢুকেছিল বোধহয়। কুকুর? কি রকম কুকুর? সাদা কুকুর। আমিন সাহেব যেন একটা নিরাশার সুরে বললেন, সাদা? সফেদ? ঠিক দেখেছো নাকি কালা আছে? নেই সফেদ সাদা হুজুর, সাদা। আমি একটু অবাক যে হইনি তা নয়, সাদা না হয়ে কালা হলে আমিন বাবুর কি সুবিধা হতো তা আমি বুঝলাম না। তবু উনি ঘুমিয়ে পড়লেন, কিন্তু আমার যে কেমন একটা ভয় আর অস্বস্তি বোধ হলো, কিছুতেই চোখের পলক বোঝাতে পারলাম না। খুব সকালে উঠে খাটের নিচটা একবার কি মনে হলো ভালো করে খুঁজতে গিয়ে সেখানে একগাছা কালা চুল পেলাম। এই যে সেই চুল রেখেছি হুজুর। लड़कियों का माथे का बाल है हुजूर। अभी बोलिए तो, हाँ, कहाँ से आया ये चूल? हाँ, दिव्य काला कुचकुचे चूल एकदम, हाँ, पूरा नरम चूल, मतलब कुत्तों का, मतलब सफेद कुत्तों का गाय में तो इतो बड़ो नरम चूल नहीं होगा ना, काला चूल।
ই তো হলো গত রবিবারের ঘটনা, মতলব 3 দিন আগেকার কথা। এই 3 দিন থেকে আমিন সাহেব তো একরকম উন্মাদ হয়ে উঠেছেন। আমার আমার ডর লাগছে হুজুর। এবার এবার আমার পালা কিনা তাই ভাবছি। গল্পটা বেশ আষাঢ়ে গোছের বটে। সেই চুলগাছি হাতে করে দেখেও আমি কিছুই বুঝতে পারলাম না। মেয়ে মানুষের মাথার চুল, সে বিষয়ে আমারও কোনো সন্দেহ রইল না। আশরাফি টিন্ডেল ছোকরা মানুষ, তবে সেই যে নেশা ভাঙ করে না, একথা সকলেই এক বাক্যে বলল। জনমানব শূন্য প্রান্তর ও বনঝোপের মধ্যে একমাত্র তাঁবু এই আমিনের। নিকটতম লোকালয় থেকে লবটুলিয়ার জঙ্গল 6 মাইল দূরে। মেয়ে মানুষই বা কোথা থেকে আসতে পারে অত গভীর রাত্রে, বিশেষত যখন এইসব নির্জন বনপ্রান্তরে বাঘ আর বুনো শুয়োরের ভয়ে সন্ধ্যের পর লোকে আর পথই চলে না। কিন্তু যদি আশরাফি টিন্ডেলের কথাটা সত্যি বলে ধরে নিই, তবে ব্যাপারটা কিন্তু খুব রহস্যময়। আসলে এই পাণ্ডব বর্জিত দেশে, এই জনহীন বন জঙ্গল ও ধুধু প্রান্তরের মধ্যে 20 শতাব্দী তো প্রবেশের পথ খুঁজে পায়নি। 19 শতাব্দীও পেয়েছে বলে আমার মনে হয় না। অতীত যুগের রহস্যময় অন্ধকারে এখনো এসব অঞ্চল আচ্ছন্ন। এখানে সবই সম্ভব। সেখানকার তাঁবু উঠিয়ে রামচন্দ্র আমিন ও আশরাফি টিন্ডেলকে সদর কাছারিতে নিয়ে এলাম। রামচন্দ্রের অবস্থা কিন্তু দিন দিন খারাপ হতে লাগলো। ক্রমশ সে ঘোর উন্মাদ হয়ে গেল। সারা রাত্রি চিৎকার করে, বকে, গান গায়। ডাক্তার আনিয়ে দেখালাম, কিন্তু কিন্তু কিছুতেই কিচ্ছু হলো না। অবশেষে তার এক দাদা এসে তাকে নিয়ে গেল। এই ঘটনার একটা উপসংহার আছে, যদিও সেটা ঘটেছিল বর্তমান ঘটনার 7-8 মাস পরে। তবুও এখানেই সেটা বলে রাখছি। এই ঘটনার 6 মাস পরে চৈত্র মাসের দিকে 2টি লোক কাছারিতে আমার সঙ্গে দেখা করতে এলো। একজন বৃদ্ধ, বয়স 60-65 কম নয়। অন্যটি তার ছেলে, বয়স এই 20-22 বছর। তাদের বাড়ি বালিয়া জেলায়। আমাদের এখানে এসেছে চোরি মহাল ইজারা নিতে, অর্থাৎ আমাদের জঙ্গলে খাজনা দিয়ে তারা গরু মহিষ চড়াবে। অন্য আর সব চোরিমহাল তখন বিলি হয়ে গিয়েছিল। ওই বোমাইবুরুর জঙ্গলটাই তখনও খালি পড়েছিল, সেটাই বন্দোবস্ত করে দিলাম। বৃদ্ধ আর ছেলেকে সঙ্গে নিয়ে একদিন মহাল দেখিয়েও এলাম। খুব খুশি তারা। বলল, খুব বড় বড় ঘাস হুজুর, বহুত আচ্ছা জঙ্গল। হুজুরের মেহরবানি না হলে এমন জঙ্গল মিলতই না। রামচন্দ্র ও আশরাফি টিন্ডেলের কথাটা আমার তখন মনে ছিল না। থাকলেও অবশ্য বৃদ্ধের কাছে সেটা আমি বলতাম না, কারণ ভয় পেয়ে সে পালিয়ে গেলে জমিদারের লোকসান। কারণ স্থানীয় লোকেরা কেউই ওই জঙ্গল নিতে আর ঘেঁষে না রামচন্দ্র আমিনের ওই ব্যাপারের পর থেকে। তা মাসখানেক পরে বৈশাখের গোড়ায় একদিন বৃদ্ধ লোকটি কাছারিতে এসে হাজির। মহারাগত ভাব। তার পেছনে সেই ছেলেটি কাঁচুমাচু ভাব করে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? বৃদ্ধ রাগে কাঁপতে কাঁপতে বলল, একটা মারবো, চল চল। হুজুর, এই বান্দরটাকে নিয়ে এলাম হুজুরের কাছে দরবার করতে। ওকে আপনি পা থেকে জুতা খুলে 25 ঘা মারুন, তাইলে ও জব্দ হয়ে যাবে। আরে কি কি হয়েছেটা কি? হুজুরের কাছে বলতে লজ্জা লাগে, বহুত লজ্জা করে।
এ বাঁদরটা এখানে এসে বিগড়ে যাচ্ছে হুজুর। আমি 7-8 দিন প্রায় লক্ষ্য করছি। আমার আপনাকে বলতে খুবই লজ্জা হচ্ছে, প্রায় ওর ঘর থেকে একটা মেয়ে মানুষ বেরিয়ে যায়। একটা মাত্র খুপড়ি, হাত আষ্টেক লম্বা হবে, ঘাসে ছাওয়া। ও আর আমি দুজনেই শুই। আমার চোখে ধুলো দিতে পারা অত সোজা কথা নয়। পর 2 দিন যখন দেখলাম, তখন ওকে জিজ্ঞাসা করলাম। ও তো একেবারে গাছ থেকে পড়লো হুজুর, বলে কিনা কই, আমি তো কিছুই জানি না। আরো 2 দিন যখন দেখলাম, তখন ওকে দিলাম আচ্ছা করে মার। চোখের সামনে বিগড়ে যাবে ছেলে। কিন্তু তারপরেও যখন দেখলাম এই পরশু রাত্রে হুজুর, তখন ওকে আমি হুজুরের দরবারে নিয়ে এসেছি। হুজুর, হুজুর শাসন করে দিন, শাসন করে দিন হুজুর। হঠাৎ আমার রামচন্দ্র আমিনের ব্যাপারটা মনে পড়ে গেল। জিজ্ঞাসা করলাম, কত রাত্রে দেখেছ? প্রায় শেষ রাতের দিকে হুজুর। ওই এই রাত্রে 2-1 ঘড়ি বাকি থাকতে হুজুর। তুমি ঠিক দেখেছ? মেয়ে মানুষ? হুজুর, আমার চোখে তেজ এখনো তত কম হয়নি। জরুর মেয়ে মানুষ, বয়সও কম। কোনোদিন পরনে সাদা শাড়ি, কোনোদিন লাল, কোনোদিন কালো। একদিন মেয়ে মানুষটা বেরিয়ে যেতেই আমি পিছন পিছন গেলাম, কিন্তু ও কাছের জঙ্গলের মধ্যে কোথায় পালিয়ে গেল আমি টেরই পেলাম না। ফিরে এসে দেখি ছেলে আমার যেন খুব ঘুমের ভান করে পড়ে আছে। ডাকতেই ধর্মার করে উঠলো যেন সত্য ঘুম ভেঙে উঠলো। এ রোগের ওষুধ কাছারি ভিন্ন অন্য কিছু হবে না, এটা আমি বুঝলাম। তাই তো হুজুরের কাছে নিয়ে আসলাম। ছেলেটিকে আড়ালে নিয়ে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম, এসব কি শুনছি তোমার নামে? হ্যাঁ? ছেলেটি আমার পা জড়িয়ে ধরে বলল, আমার কথা বিশ্বাস করুন হুজুর, আমি এর বিন্দু বিসর্গ জানি নে। সমস্ত দিন জঙ্গলে মহিষ চড়িয়ে বেড়াই, রাতে মরার মতো ঘুমই। ভোর হলে তবে ঘুম ভাঙে। ঘরে আগুন লাগলেও আমার হুঁশ থাকে না। তুমি কোনোদিন কিছু ঘরে ঢুকতে দেখোনি? না হুজুর, আমার ঘুমুলে হুঁশ থাকে না। এ বিষয়ে আর কোনো কথা হলো না। বৃদ্ধ খুব খুশি হলো, ভাবলো আমি বোধহয় আড়ালে নিয়ে গিয়ে ছেলেকে খুব শাসন করে দিয়েছি। কিন্তু দিন 15 পরে আবার একদিন ছেলেটা আমার কাছে এলো। হুজুর, একটা কথা আছে। সেবার যখন আমি বাবার সঙ্গে কাছারিতে এসেছিলাম, তখন আপনি ও কথা জিজ্ঞেস করেছিলেন কেন, যে আমি কোনো কিছু ঘরে ঢুকতে দেখেছি কিনা? কেন কেন বলো তো? হুজুর, আমার ঘুম আজকাল খুব সজাগ হয়েছে। বাবা ওই রকম করেন বলে আমার মনে কেমন একটা ভয়ের দরুনি হোক বা যার দরুনি হোক, তাই কদিন থেকেই দেখছি রাত্রে একটা সাদা কুকুর কোত্থেকে আসে, অনেক রাত্রে আসে। ঘুম ভেঙে এক একদিন দেখি সেটা বিছানার কাছে কোথায় ছিল। আমি জেগে উঠলেই পালায়। সে কেমন বুঝতে পারে যে এইবার আমি জেগেছি। এরকম তো কদিন দেখলাম, কিন্তু কাল রাতে হুজুর একটা ব্যাপার ঘটেছে। বাবজি জানে না, আপনাকে চুপি চুপি বলতে এলাম। কাল অনেক রাতে ঘুম ভেঙে দেখি কুকুরটা ঘরে কখন ঢুকেছিল দেখিনি, আস্তে আস্তে ঘর থেকে বার হয়ে যাচ্ছে। সেদিকের কাশের বেড়ায় জালনার মাপে কাটা ফাঁক। কুকুর বেরিয়ে যাবার পরে বোধহয় পলক ফেলতে যতটা দেরি হয়, তারপরেই আমার সামনের জালনা দিয়ে দেখি একটি মেয়ে মানুষ জালনার পাশ দিয়ে ঘরের পেছনের জঙ্গলের দিকে চলে গেল।
আমি তখনই বাইরে ছুটে গেলাম, কোথাও কিচ্ছু নেই। বাবাকেও জানাইনি, বুড়ো মানুষ ঘুমোচ্ছে। ব্যাপারটা কি হুজুর বুঝতে পারছি না। না না, ও ও কিছু নয়, ও তোমার চোখের ভুল। আমি তাকে আশ্বাস দিয়ে বললাম, যদি তাদের ওখানে থাকতে ভয় করে তাহলে তারা কাছারিতে এসেই শুতে পারে। ছেলেটি নিজের সাহসিকতায় বোধ করি কিঞ্চিত লজ্জা পেয়ে চলে গেল। কিন্তু আমার অস্বস্তি দূর হলো না। ভাবলাম এইবারে কিছু শুনলে কাছারি থেকে 2 সিপাহী পাঠিয়ে দেব রাত্রে ওদের ওখানে শোবার জন্য। আসলে তখনও আমি বুঝতে পারিনি জিনিসটা কতটা সঙ্গীন। দুর্ঘটনাটা ঘটে গেল অতি অকস্মাৎ এবং খুব অপ্রত্যাশিতভাবে। দিন 3 পর সকালে সবে বিছানা ছেড়ে উঠেছি, খবর পেলাম কাল রাত্রে বোমাইবুরুর জঙ্গলে ওই বৃদ্ধ ইজারাদারের ছেলেটি মারা গিয়েছে। ঘোড়ায় চড়ে আমরা তখনই রওনা দিলাম। গিয়ে দেখি তারা যে ঘরটাতে থাকতো তারই পিছনে কাশবন ও ঝাউবনের জঙ্গলে ছেলেটির মৃতদেহ তখনও পড়ে আছে। মুখে তার ভীষণ ভয়, ভয় ও আতঙ্কের চিহ্ন। কি যেন একটা বিভীষিকা দেখে সে যেন আটকে উঠে মারা গেছে। বৃদ্ধের মুখে শুনলাম শেষ রাত্রের দিকে উঠে ছেলেকে সে বিছানায় দেখতে না পেয়ে তখনই লণ্ঠন ধরে খোঁজাখুঁজি আরম্ভ করে, কিন্তু ভোরের আগে তার মৃতদেহ দেখতে পাওয়া যায়নি। মনে হয় সে যেন হঠাৎ বিছানা থেকে উঠে কোনো কিছুর অনুসরণ করে বনের মধ্যে ঢুকেছিল, কারণ মৃতদেহের কাছেই একটা মোটা লাঠি আর লণ্ঠনও পড়েছিল। কিসের যে অনুসরণ করে সে বনের মধ্যে রাত্রে একা এসেছিল সেটা বলা খুবই শক্ত, কারণ নরম বালিমাটির উপর ছেলেটির পায়ের দাগ ছাড়া অন্য কোনো পায়ের দাগ ছিল না, না মানুষের না জানোয়ারের। মৃতদেহতেও সেরকম কোনো আঘাতের চিহ্ন ছিল না। বোমাইবুরুর জঙ্গলের এই রহস্যময় ব্যাপারের কোনো মীমাংসাই হয়নি। পুলিশ এসেও কিছু করতে না পেরে ফিরে গেল। লোকজনের মনে এমন একটা আতঙ্কের সৃষ্টি করলো এই ঘটনাটা যে সন্ধ্যার বহু আগে থেকেই ওই অঞ্চলে আর কেউ যায় না। দিন কতক তো এমন হলো, কাছারিতে একলা নিজের ঘরটিতে শুয়ে বাইরের ধপধপে সাদা ছায়াহীন উদাস নির্জন জ্যোৎস্নারাত্রির দিকে চেয়ে কেমন একটা অজানা আতঙ্কে প্রাণ কেঁপে উঠত। মনে হতো কলকাতায় পালাই, এসব জায়গা ভালো নয়। এর জ্যোৎস্না ভরা নৈশ প্রকৃতি রূপকথার রাক্ষসী রানীর মতো আমাকে ভুলিয়ে নিয়ে গিয়ে বেঘোরে মেরে ফেলবে। যেন এইসব স্থান মানুষের বাসভূমি নয় বটে, কিন্তু ভিন্ন লোকের রহস্যময় অশরীরী প্রাণীদের রাজ্য। বহুকাল ধরে তারা বসবাস করে আসছিল এই সব জায়গায়। আজ হঠাৎ তাদের এই গোপন রাজ্যে মানুষের অনধিকার প্রবেশ তারা পছন্দ করছে না, আর তাই সুযোগ পেলেই প্রতিহিংসা নিতেও ছাড়ছে না। শুনলেন আজকের গল্প বোমাইবুরুর জঙ্গলে। রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্পের কথক ডক্টর মনসিজ জানা, আশরাফি টিন্ডেল, শুভম মুখার্জি, রামচন্দ্র আমিন,
সৌম্যকান্তি মণ্ডল। বৃদ্ধ ব্যক্তি সুনয়ন মুখার্জি। বৃদ্ধের ছেলে স্পন্দন ব্যানার্জি। পোস্টার ডিজাইন শুভজিৎ। সোশ্যাল মিডিয়া পাবলিসিটি এবং স্ক্রিপ্টিং সৃজন সাহা। সমগ্র অডিও ডিপার্টমেন্ট সামলেছেন দেবজিৎ। গল্পটির সামগ্রিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে এবং পরিচালনায় ডক্টর মনুষীজ জানা। আমাদের আসর আবার জমবে আগামী শুক্রবার ঠিক রাত 9:30। শুনতে ভুলবেন না কিন্তু।